প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি ফায়জুন্নেসা, সহকারী অধ্যাপক বাংলা, চট্টগ্রাম কলেজ বাংলা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা রাখি তোমরা সবাই আজকের যে তোমাদের কোর্স বাংলা উপন্যাস 3-এর একটি নির্ধারিত বিষয় তিতাস একটি নদীর নাম, এই ক্লাসটি তোমরা উপভোগ করবে। আমি যেহেতু 4টি উপন্যাস আছে, সেখান থেকে প্রথমেই একটি উপন্যাস বেছে নিয়েছি। এই উপন্যাসটি তোমরা অবশ্যই ঘরে প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ করে নিবে, কারণ এই উপন্যাসটি হচ্ছে একটি চরিত্র নির্ভর উপন্যাস। এই উপন্যাসের কাহিনীটাও অনেক বড়। আমি আজকে শুধু এটার চরিত্র, এটা কোন লেখক কোন প্রেক্ষাপটে লিখেছেন, এখানের মূল বিষয় কী কী আছে, সেগুলো নিয়ে আমি জাস্ট আজকে একটু আলোচনা করব। পরবর্তী ক্লাসগুলোতে আমি তোমাদেরকে শিল্প নির্দেশনা, শিল্পরূপ এবং উপন্যাসটির গঠন কৌশল, উপন্যাসটির চরিত্রগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করব আমি, এবং এখানে যে মালুদের জীবনচিত্র ওটা আসছে সেগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। তাহলে তোমরা অবশ্যই আমার সাথেই থাকবে। তিতাস একটি নদীর নাম লিখেছেন কিন্তু অদ্বৈত মল্লবর্মণ, যিনি 1914 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুবরণ করেছেন 1952 সালে। এই উপন্যাসটি 1956 সালেই প্রকাশ হয়েছে, যাকে বলা হচ্ছে কুমিল্লা জেলার মালু সম্প্রদায়ের একজন রত্ন। খুবই আর্থিক সংকট ছিল, সেই আর্থিক সংকটের মধ্যে উনি পড়াশোনা করেছিলেন অন্নদা উচ্চ বিদ্যালয় থেকে। ভিক্টোরিয়া কলেজে থাকাকালীন ইন্টার পড়ার জন্যই সেখানে উনি জীবিকা নির্বাহের জন্য কলকাতায় চলে যান। ত্রিপুরা পত্রিকা সম্পাদনা দিয়েই ওনার কর্মজীবন শুরু হয়। 1936 সালে ক্যাপ্টেন নরেন দত্ত পরিচালিত নবশক্তি পত্রিকায় উনি যোগ দেন এবং সেখানে প্রেমেন্দ্র মিত্রের সহকারী সম্পাদক হিসেবে সেখানে কাজ করেন। এরপরে মাসিক মুহাম্মদী, দৈনিক আজাদ, নবযুগ, কৃষক, যুগান্তর এবং দেশ পত্রিকার উনি দায়িত্ব পালন করেন। ওনার সাহিত্যিক কীর্তির মধ্যে আছে রাঙ্গামাটি, সাদা হাওয়া, জীবন তৃষ্ণা। তবে সবচেয়ে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে তোমাদেরই পাঠ্য তিতাস একটি নদীর নাম উপন্যাস। এই উপন্যাসে যখন তোমরা উপন্যাসটি পড়বে সেখানেই পাবে একটি জায়গার নাম আছে গোকর্ণঘাট। সেই উল্লিখিত গোকর্ণঘাটেই কিন্তু অদ্বৈতের জন্ম হয়েছিল। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় পড়েছে। ব্রাহ্মণবাড়িয়া মহকুমায় জন্ম কিন্তু আরেকজন সাহিত্যিক আছে, তার নাম হচ্ছে জ্যোতিরিন্দ্র নন্দী। আর এই উপন্যাসটি সর্বপ্রথম মাসিক মুহাম্মদী পত্রিকায় 1352 বঙ্গাব্দের শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এই সংখ্যাগুলোতেই প্রকাশ হয়েছে। কয়েকটি অধ্যায় প্রকাশিত হবার পরেই কিন্তু পাণ্ডুলিপিটা হারিয়ে যায়। এটা কিন্তু প্রকাশ হয়েছিল আসলে মাসিক মুহাম্মদী পত্রিকায়। বন্ধুবান্ধবদের অনুরোধে তিনি আবার কি করলেন, পুনরায় কাহিনী লিখতে শুরু করেন এবং উনি খুব অসুস্থ হয়ে গেলেন এক সময়। অসুস্থ হওয়ার আমি সংক্ষেপেই বলে যাচ্ছি। যখন অসুস্থ হলেন, উনি হাসপাতালে ভর্তি হওয়ার সময় ওনার সেই কপিটা উনি ওনার বন্ধুদেরকে দিয়ে যান। সেই জন্যই উপন্যাসটি গ্রন্থাকারেই প্রকাশ হয়েছিল 1956 খ্রিস্টাব্দে। আশ্বিন বাংলা হচ্ছে 1353। তোমাদের যেহেতু জ্ঞান প্রশ্ন আসে, সেই জন্যই আমি এই জ্ঞান প্রশ্নের জন্য এই তথ্যগুলো দিয়ে দিলাম। ওনার মৃত্যুর পরেই কিন্তু উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল। যেহেতু ওনার মৃত্যু আমি তোমাদেরকে বলেছি 1952 সালে উনি মারা গিয়েছিলেন। আর এটার প্রচ্ছদ শিল্পী হচ্ছে রনেন আয়ন দত্ত। এই উপন্যাসটি স্প্যানিশ ভাষায়ও অনুবাদ করেছেন জোসেফ দাস। ইংরেজি অনুবাদ করেছেন কল্পনা বর্ধন।
আর 1973 খ্রিস্টাব্দে চলচ্চিত্র তৈরি করেন ঋত্বিক কুমার ঘটক। এটা তোমরা দেখতে পাবে অনেক আছে, অনেকেই সেই চলচ্চিত্রটা করেছেন, প্রথম করেছেন কিন্তু ঋত্বিক কুমার ঘটক। এখানে এই উপন্যাসটি কিন্তু আসলে অনেক বড় একটি উপন্যাস। তোমাদের আমি আগামী ক্লাস যেটা হবে সেখানে আছে, এটা একটি কিন্তু আঞ্চলিক উপন্যাস। আমি সেখানে আঞ্চলিক উপন্যাসে তোমাদের ধারাবাহিক কেন এটা আঞ্চলিক উপন্যাস এবং বাংলাদেশে যে কয়েকটি উপন্যাস আছে সেই কয়েকটি উপন্যাসের মধ্যে, আঞ্চলিক উপন্যাসের মধ্যে এই তিতাস একটি নদীর নাম একটা অনবদ্য উপন্যাস এবং এটা হচ্ছে একটা যুগান্ত সৃষ্টিকারী উপন্যাস আমরা বলতে পারি। কারণ বাংলাদেশের মানুষ আমরা বিশেষ করে নদী এবং নদী তীরবর্তী যে অঞ্চলের মধ্যে আমাদের বসবাস, সেগুলোকেই কেন্দ্র করে কিন্তু অনেক আগে থেকেই কিন্তু উপন্যাস রচনা করেছেন। সেখানে প্রথম যিনি উপন্যাস লিখেছিলেন সেটা হচ্ছেন কাজী আব্দুল ওদুদ। তারপর আছে হুমায়ুন কবির, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তোমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম শুনেছ এবং অনেকেই পড়েছ, তার পদ্মা নদীর মাঝি। তারপর আছে এরপরে আছে যেমন আমাদের ওই যে কালিন্দী, হাঁসুলিবাকের উপকথা, বিশাল বিশাল এই যে উপন্যাসগুলো তৈরি হয়েছে, এগুলো হচ্ছে বিভাগ হওয়ার আগেই, যখন আমাদের বিভাগ উত্তরকালের পরে সবচেয়ে নদী তীরবর্তী অঞ্চল নিয়ে রচনা কিন্তু খুবই কম, মানে সীমিত সংখ্যক উপন্যাস রচিত হয়েছে। আমরা বলতে পারি এটা সময়ের একটা সুস্পষ্ট যদি ব্যবধান থাকায় তাও উপন্যাসিকগণ 30-70 শিল্পবোধকে কিন্তু তারা স্পর্শ করেছিল বলে মনে হয় না। এখানে জীবন এবং জীবন পরিপ্রেক্ষিত অনুধাবন ও বিশ্লেষণে ওনারা যে আসলে কতটুকু মানে উচ্ছ্বাস আক্রান্ত ছিল অথবা তাদের যে অভিজ্ঞতা ছিল সেগুলো এখানে বলা যায় না। কারণ এখানে তাদের সবচেয়ে যে 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 চেতনালোক সেখানে কাজ করেছে সেটা হচ্ছে প্রধান নদী স্রোতস্বিনীকেই শিরোনাম নিয়েই তারা কিন্তু বেশ কয়েকটা উপন্যাস রচনা করেছে। তাদের মধ্যে আছে যেমন এই তিতাস একটি নদীর নাম, কর্ণফুলী, পদ্মার পলিদ্বীপ। এই উপন্যাসগুলো কিন্তু অনেক সমৃদ্ধ উপন্যাস, মানে যেটা সরাসরি নদীকে কেন্দ্র করে তৈরি হয়েছে। এই ব্রাহ্মণবাড়িয়া জেলা, যে ব্রাহ্মণবাড়িয়া জেলায় গোকর্ণ ঘাটেই কিন্তু যেখানে কবির জন্ম হয়েছিল, সেই তিতাস তীরবর্তী অঞ্চলের আসলে দরিদ্র, অভাবগ্রস্ত, সংগ্রামশীল, পরিশ্রমজীবী ধীবর সম্প্রদায়ের যে আশা আকাঙ্ক্ষা, হতাশা, বেদনা, শ্রম, বিশ্রাম, সংকীর্ণতা, ঔদার্যতা, এগুলোকে কিন্তু লেখক এত সুন্দরভাবে শিল্পরূপ দিয়েছেন এই উপন্যাসে। তোমরা যখন উপন্যাসটি পড়বে তখনই বুঝতে পারবে আসলে উনি কী দেখাতে চেয়েছেন। বিশেষ করে তিতাস পরবর্তী কৃষক পল্লীর জীবন বাস্তবতাও কিন্তু এখানে অসাধারণ নৈপুণ্যে অঙ্কিত হয়েছে। আমি তোমাদের আলোচনার সুবিধার্থে আগে চরিত্রগুলো পরিচয় করিয়ে দিচ্ছি। এটা অনেক বেশি চরিত্র এখানে আছে, আমি আগেও বলেছি। কিশোর যে উপন্যাসের নায়ককে আসবে, এখানে আসলে দুজন দেখা যাচ্ছে। অনন্তর বাবা, রামকেশব কিশোরের বাবা, সুবল কিশোরের বন্ধু, গগনমালো সুবলের বাবা, বাসন্তী সুবলের বউ, দীননাথ মালো বাসন্তীর বাবা, বোধাই মালো মানে যেটা হচ্ছে এই উপন্যাসের সবচেয়ে ধনী মালো, সমীর মিয়া যে হচ্ছে জমিলার স্বামী, করম আলী ও বন্দে আলী জুবেদ আলীর দুজন মুনিশ, বাসিরাম মোড়ল উনি হচ্ছেন সুখদেবপুরের মোড়ল, তিলক চাঁদ সুবল কিশোরের প্রবাস যাত্রার সঙ্গী, নিত্যানন্দ ও গৌরাঙ্গ অনন্তর মায়ের আশ্রয়দাতা, রামপ্রসাদ যে হচ্ছে বড় মাতব্বর। আরও আছে রাধারমন মালু উদয়তারার স্বামী, বনমালী উদয়তারার দাদা, ছাদির মিয়া কাদির মিয়ার ছেলে, খুশি ছাদিরের বউ, রমু ছাদিরের ছেলে, জামিলা কাদিরের মেয়ে, নিজামত মোহরি খুশির বাবা। এই উপন্যাসটিতেই আছে 4টি খণ্ড এবং প্রত্যেকটিতে কিন্তু 2টি করে পর্ব আছে। এই জন্যই বলা হয়েছে এই উপন্যাসটা হচ্ছে একটা 4 খণ্ডেই সমাপ্ত একটা বৃহদায়তন একটা উপন্যাস।
যেখানে লেখক তোমাদের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, এখানে তিতাস তীরবর্তী মালুদের জীবন চিত্রাঙ্কনে উনি অনেক বেশি দক্ষতা দেখিয়েছেন, যেটাই সবচেয়ে এখানে বিস্ময়কর। যেমন তিতাস তীরের যে রং রেখা পরিবেশ প্রতিবেশকে উনি উপন্যাসের যে ঘটনাপুঞ্জ আছে সেগুলোকে কিন্তু উনি অনেক ঐক্যের সাথে এখানে সংহতি রক্ষা করে অঙ্কন করেছেন, এবং উপন্যাসের প্রতিটি ঘটনাই যেন মনে হবে এক একটি অঞ্চলের রঙে রঙিন হয়েছে। দুইটি পর্ব, যেমন এখানে প্রথম যে খণ্ড সেখানে তিতাস একটি নদীর নাম, প্রবাসখণ্ড, নয়া বসত, জন্ম মৃত্যু বিবাহ, রামধনু, রাঙা বসত, দুরঙা প্রজাপতি, ভাসমান। প্রিয় শিক্ষার্থীরা, এগুলি হচ্ছে তিতাসের একটি পরিচয়। আমি সরাসরি তোমাদের তিতাস একটি নদীর নামে আজকে সেই একটু কাহিনীটা বর্ণনা করব, আজকে তোমাদেরকে ধরিয়ে দিব এইটাতে আসলে কি আছে এবং লেখক কোন প্রেক্ষাপটকে অবলম্বন করে করেছেন সেটা আগে বলেছি। পরবর্তীতে ধাপে ধাপে আরেকটু বর্ণনা আসবে, কারণ এখানে ওনার আসস্ব অর্জিত অভিজ্ঞতার ফসল আছে। কারণ উনি যে পরিবেশে বা যেখানেই উনি লালিত হয়েছেন, যেখানে উনি বেড়ে উঠেছেন, সেটাকেই উনি এখানে মহাকাব্যিক ব্যঞ্জনা দিয়েছেন, এবং উপন্যাসের একটা বিশাল ক্যানভাস আমরা এখানে দেখতে পাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়ার অন্তর্গতই হচ্ছে এই তিতাস। এই তিতাসের তীরবর্তী একটা গোকর্ণ গ্রামের, যেটা অখ্যাত মালু পরিবার বলা হচ্ছে, সেখানেই কিন্তু উপন্যাসিক তার যে উপন্যাস রচনা করেছেন, সেই উপন্যাস রচনাকালেই ছিলেন তিতাস থেকে দূরবর্তী অবস্থানে, বিশেষ করে নগর কলকাতায়, যার পরিপ্রেক্ষিতে উপন্যাসের ঘটনা দ্বারা, কারণ উনি যখন এটা লিখেন তখন কিন্তু উনি সেই তিতাস থেকে অনেক দূরে চলে গিয়েছিলেন। তোমরা দেখতে পেয়েছো উনি তার জীবিকার জন্য পত্রিকার সম্পাদনার দায়িত্বে নিয়োজিত হয়েছেন এবং কলকাতায় ছিলেন, সেখানেই বসে উনি এই তিতাস নিয়েই উনি লেখালেখি শুরু করেছেন। সেজন্যই সেই উপন্যাসের ঘটনা, পরিণাম, প্রতিপাদ্য নির্ণয় তিনি অনেকটাই তার স্মৃতি কাতরতা, স্মৃতি বিদুরতা নিয়েই এই অনুষঙ্গ নিয়ে উনি এখানে ব্যবহার করেছেন। তারপরেও যে আঞ্চলিক জীবনের একটা সরল নিপুণ বিন্যাসে কিন্তু উপন্যাসটি অনেকটাই অসাধারণত্বে ভাস্বর হয়ে গিয়েছে। এই তিতাস নদীর নাম যে উপন্যাস, সেই তিতাস এবং তিতাস তীরবর্তী অঞ্চলের যে একটা বর্ণনা এখানে আছে, লেখক এটা এত সুন্দর করে বর্ণনা দিয়েছেন, যেটা বলেছে কি তিতাস একটি নদীর নাম। প্রথমেই আছে, তার কুল জুড়া জল, বুক ভরা ঢেউ, প্রাণ ভরা উচ্ছ্বাস, স্বপ্নের ছন্দে সে বহিয়া যায়, বুড়ের হাওয়ায় তার তন্দ্রা ভাঙে, দিনের সূর্য তাকে তাতায়, রাতের চাঁদ ও তারারা তাকে নিয়ে ঘুম পাড়াইতে বসে, কিন্তু পারে না। এই কথাগুলোই কিন্তু আসলে তিতাস একটি নদীর নাম উপন্যাসের শুরুতে আছে, এটা বলেছেন অদ্বৈত মল্লবর্মন। যেখানে বাংলা সাহিত্যে যে অনেকগুলো নদীকেন্দ্রিক উপন্যাসের কথা আমি বলেছি, সেই নদীকেন্দ্রিক উপন্যাসের মধ্যে পদ্মা নদীর মাঝিতেও তোমরা দেখতে পাবে নিম্নবর্গ মানুষের কথাগুলো আসছে, এখানেও কিন্তু তাই আসছে। মানুষের সেই নিম্নবর্গ মানুষের একটা আখ্যান সমৃদ্ধ, আমি একটা মহাকাব্যিক বৃহদায়তন উপন্যাস বলেছি। সেই উপন্যাসটি বাংলা সাহিত্যে উনি তৈরি করেছেন, এটা অমর কীর্তি বলা হবে। নদী অববাহিকায় বিশেষ করে যারা বাস করে, যেমন সেখানে আছে ধীবর বা মালু, তাদের কথাগুলোই কিন্তু এখানে উনি খুব গভীর অন্তর্দৃষ্টি দিয়েই তাদের সংগ্রামের চিত্রটা, যেমন তাদের যে নিষ্ঠুরতার চিত্র আছে এখানে, তাদেরকে কারা খাটায়, কীভাবে তাদের জীবনটা চলে, সেই চিত্রগুলো কিন্তু উনি সূক্ষ্মভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। এই জন্য বলা যাচ্ছে প্রতিকূল সংঘাতে ক্রমে মুছে আসা মালু জীবনের সার তিনি আঁকতে সক্ষম হয়েছেন এই উপন্যাসে। 20 শতকের বাংলা উপন্যাসে আমরা দেখতে পাবো দুটি ধারা প্রবাহমান। তার মধ্যে একটি ধারা হচ্ছে নিম্নবর্গ মানুষের আখ্যান। আমরা যদি তারও একটু পিছনে ফিরে যদি তাকাই, সেখানে দেখতে পাবো বিশ্বযুদ্ধোত্তর আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে, যেটা প্রথম বিশ্বযুদ্ধের পরে তোমরা খেয়াল করবে 1923 সালে যে কল্লোল গোষ্ঠীর একটা আবির্ভাব হয়েছিল, সেই কল্লোল গোষ্ঠীর কথাসাহিত্যিকরা তাদের লেখায় নিম্নবর্গের জীবন তুলে ধরতে কিন্তু সচেতন হয়েছিলেন। তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যেমন নরেশচন্দ্র সেন, প্রেমেন্দ্র মিত্র, তাদের লেখায় নিম্নবর্গের মানুষের জীবন রূপায়ণে
এরকম অভিজ্ঞতার বর্ণনা আমরা পাই। তবে কথা সাহিত্যে নিম্নবর্গের জীবন বৈচিত্র্য রূপায়ণে সবচেয়ে যে দক্ষতা অর্জন করেছেন 3 বন্দ্যোপাধ্যায়, মানিক, তারাশঙ্কর আর বিভূতিভূষণ। এই জন্যই ডক্টর মিল্টন বিশ্বাস বলেন, বিংশ শতাব্দীর পরিবর্তনশীল আর্থসামাজিক ও সাংস্কৃতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তাদের সাহিত্যকর্ম হয়ে ওঠে নবতর সমাজ ভাবনার শিল্পমণ্ডিত রূপ। সামাজিকভাবে নিচু কিংবা যারা উচ্চবর্গের কাছে অপ্রধান জনগোষ্ঠী, তাদের জীবনের বাস্তবতা, জৈব প্রবৃত্তি, নরনারী সম্পর্কে প্রচলিত নীতি শাসন বহির্ভূত আচরণ, উচ্চবর্গের শোষণ শাসন এর প্রতিক্রিয়া, প্রতিবাদ, প্রতিরোধ, জীবনাচার, সংস্কার ও জীবনযাপনের রীতি পদ্ধতির সম্যক উন্মোচন লক্ষ্য করা যায় এই ধরনের উপন্যাসগুলোতে। এজন্যই বলা যায় অদ্বৈতমল্ল বর্মনের তিতাস একটি নদীর নাম উপন্যাসে নিম্নবর্গের আখ্যান তুলে ধরা এই ধারাবাহিকতারই একটি অংশ। আমরা যদি এই উপন্যাসের বিষয়বস্তু নির্বাচন, চরিত্র চিত্রণ, প্রকাশভঙ্গিগত বৈশিষ্ট্য সব কিছুই চিন্তা করি, তাহলে এই উপন্যাসের শ্রেষ্ঠত্ব কোথায় বলতে পারবো। অবশ্যই এটার শ্রেষ্ঠত্ব হচ্ছে বিষয়বস্তু নির্বাচনের শ্রেষ্ঠত্ব আছে, চরিত্র চিত্রণেও আছে, প্রকাশভঙ্গিতেও আছে। এতে কোনো আসলে কোনো সন্দেহ নেই। অদ্বৈতমল্ল বর্মনের জীবনীকার অধ্যাপক শান্তনু কায়সার ওনার সম্পর্কে বলেছেন, তিতাস জীবনের শেকড় প্রাকৃত জীবনের গভীরে প্রথিত। এই প্রাকৃত জীবনকে বাইরে থেকে যতই সরল দেখাক, এর ভেতরে প্রবেশ করলে দেখা যাবে তা বহু ভঙ্গিমা বৈচিত্র্যের অধিকারী। সারল্যের মধ্য দিয়ে বৈচিত্র্যের অনুসন্ধান করেছে ঔপন্যাসিক তিতাস একটি নদীর নাম উপন্যাসে। ফলে নদীকেন্দ্রিক বাংলা সাহিত্যের উপাদানগুলোর মধ্যে অন্য যে উপন্যাসটি প্রাকৃত জীবনকে ধারণ করেছে, যেটা মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝির সঙ্গে যদি আমরা তুলনা করি, তিতাস একটি নদীর নাম উপন্যাসটিও কিন্তু একটি অনন্য উপন্যাস সেই বিচারে হয়ে ওঠে। অস্বীকার করা যাবে না, নদী অববাহিকায় বসবাসরত ধীবর সম্প্রদায়ের মানুষ মাছ ধরে নৌকা বেয়ে জীবন অতিবাহিত করে। জীবন জীবিকার জন্য এই শ্রেণীর মানুষ দিনরাত পরিশ্রম করলেও তোমরা দেখতে পাবে তারা কিন্তু কখনো প্রাচুর্যের মুখ দেখে না। অভাব অনটন তাদের নিত্যসঙ্গী, যেন মনে হবে একশোতুই গাথা। তারপরেও দুঃখ দারিদ্র্যপূর্ণ জীবনে তাদের মধ্যে প্রেম ভালোবাসা আসে, সেখানেও কিন্তু কখনো নিরবচ্ছিন্ন সুখ মেলে না। সংসার জীবন কাটে দুঃখ দারিদ্র্যে। অদ্বৈতমল্ল বর্মন সেই দন্যপীড়িত মানুষের মুখ এঁকেছেন তিতাস একটি নদীর নাম উপন্যাসে। এ উপন্যাসে আরও ফুটে উঠেছে মৎস্যজীবীদের জীবন খুবই কষ্টের হলেও কিন্তু নির্বিঘ্ন নয়। প্রাকৃতিক নিয়মে একসময় নদীতে কিন্তু চর পড়ে, নদী তার যৌবন হারায়, সেই সঙ্গে শেষ হয় নদীর মাছ ও জলের তরঙ্গ। নিরুপায়ী জেলেরা বেঁচে থাকার তাগিদে তাদের যুগ যুগান্তরের আবাস ছেড়ে জীবিকা অন্বেষণে অন্যত্র পাড়ি জমায়। আবার কেউ উপায় না দেখে, কোনো উপায় খুঁজে না পেয়ে আবার সেখানেই থেকে যায়, বলে যে আমার 14 পুরুষের বসত বিটা, তারা এই পেশায় জড়িত ছিল, আমরা এখানেই থাকি। তখন দেখা যায় তাদের দুঃখের যে সীমা আরও দীর্ঘায়িত হয়। এই যেন এক নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। অসহায় তিতাস পাড়ের এসব দরিদ্র মানুষের দীর্ঘশ্বাস চিত্রিত হয়েছে তিতাস একটি নদীর নাম উপন্যাসে। এই উপন্যাসের শ্রেষ্ঠত্ব সম্পর্কে তিতাস চৌধুরী তার অদ্বৈতমল্ল বর্মন ও অন্যান্য প্রবন্ধ গ্রন্থে বলেছেন, পৃথিবীর সাহিত্যের ইতিহাসে অন্তজ শ্রেণী থেকে উঠে আসা সুশিক্ষিত ও সুশিক্ষিত গাল্পিক ও ঔপন্যাসিক অদ্বৈতমল্ল বর্মনের মতো আর কেউ আছেন বলে আমার জানা নেই। সেজন্যই তার উপন্যাস তিতাস একটি নদীর নাম স্বকীয় বৈশিষ্ট্যে উজ্জ্বল।
এর সঙ্গে আসলে কারো উপন্যাসেই মেলানো যায় না, না কোনো গল্প। তিনি যাদের মধ্য থেকে বড় হয়েছেন তাদের কাহিনী নিয়েই উপন্যাসের ঘটনাবলী সাজিয়েছেন। তিতাস নদীর তীরে জেলেদের গ্রাম, সে গায়ে তারা যুগ যুগ ধরে বসবাস করে। তাদের জীবিকা নির্বাহ হয় তিতাসের বুক থেকে। তিতাস যে পৃথক একটি সত্তা এবং কঠিন বাস্তব ছাঁচে বানানো অপরূপ শিল্পিত জীবনগাথা, সে বিষয়ে কোনো সন্দেহ থাকে এ মূল্যায়নে। অদ্বৈত মল্লবর্মণ জীবন ঘষে রচনা করেছিলেন এই উপন্যাসটি, যা তাকে খ্যাতির শীর্ষে নিয়ে গেছে। বাস্তবতা যে তার জীবদ্দশায়, কিন্তু উপন্যাসটি বের হয়নি। প্রতিটি মানুষ বড় হয়ে ওঠে তার পারিবারিক ও পারিপার্শ্বিক নানা ঘাত প্রতিঘাতের মধ্যে। অর্জিত হয় নানা অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার সার চিরন্তন রূপ দিতে পারেন শুধু দূরদৃষ্টি সম্পন্ন লেখক। অদ্বৈত মল্লবর্মণ সেজন্য মালুপাড়ায় জন্মেছিলেন। সেই মালুদের জীবনের সঙ্গে ছিল তার প্রাণের স্পন্দন। সঙ্গত কারণেই এ স্পন্দনকে তিনি যোগ্যতার সঙ্গে তুলে ধরেছেন উপন্যাসে, যেখানে রাইন, সিন বা দানিউবের মতো ক্ষুদ্র নদী তীরে যেমন গড়ে উঠেছে নদীকেন্দ্রিক ইউরোপীয় সভ্যতা, তেমনি তিতাসের তীরেও গড়ে উঠেছিল এক সৃষ্টিশীল জীবন ও সাংস্কৃতিক ঐতিহ্য। উপন্যাসের ভূমিকায় যা তিনি উল্লেখ করেছেন, তিনি আরও লিখেছেন, কত নদীর তীরে একদা নীল ব্যাপারীদের কুঠি কেল্লা গড়িয়া উঠিয়াছিল, তাদের ধ্বংসাবশেষ এখনও খুঁজিয়া পাওয়া যায়। কত নদীর তীরে মুঘল পাঠানের তাঁবু পড়িয়া আছে, মগদের ছিপ নৌকা রক্ত লড়াইয়ে মাতিয়াছে, উহাদের তীরে তীরে কত যুদ্ধ হইয়াছে। মানুষের রক্তে, হাতিঘোড়ার রক্তে সেসব নদীর জল কত লাল হইয়াছে। আজ হয়তো তারা শুকাইয়া গিয়াছে, কিন্তু পুঁথির পাতায় রেখা কাটিয়া রহিয়াছে। তিতাসের বুকে তেমন কোনো ইতিহাস নাই, সে শুধু একটা নদী। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই উপন্যাসে এই লাইন কয়টি আছে দেখবে। এখানে আমরা আরও বেশি লক্ষ্য করব বাংলাভাষী ভূখণ্ডের যে আর্থসামাজিক সংস্থান, উৎপাদন কাঠামো, শ্রেণীবিন্যাস, সমাজ বিবর্তনের যে ক্রমধারা, যে উপন্যাসের বৈশিষ্ট্য চরিত্র চিত্রণে নিম্নবর্গের প্রাধান্য সুস্পষ্টভাবে আছে। নিম্নবর্গের বহুমাত্রিক আচরণ, জীবন বাস্তবতা, কৌম সংস্কৃতির সারবত্তা, এগুলো কিন্তু উপস্থাপিত হয়েছে উপন্যাসিকদের অনেক আখ্যানে। উপন্যাসের যাত্রালগ্নে সাধারণ মানবীর জীবন অবলোকন সূত্রে কোনো কোনো ক্ষেত্রে নিম্নবর্গের মানুষের জীবন উন্মোচিত হয়েছে। যেমন আমরা দেখি আলালের গড়ের দুলালের ঠক ছাঁচা, কপালকুণ্ডলার নির্মম ধর্ম সাধনায় নিয়োজিত কাপালিক, ইন্দিরা, রজনী, বিষবৃক্ষ ও কৃষ্ণকান্তের উইল উপন্যাসে নারী চরিত্রগুলো নিম্নবর্গের অন্যতম নিদর্শন। বিষবৃক্ষের হীরাদাসীর চরিত্রটি নারীর নিম্নবর্গত্বের ব্যতিক্রমী রূপায়ণ হিসেবে স্বীকৃত। তোমাদের যে পাঠ্য ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি, সেই চোখের বালির বিনোদিনী নিরাশ্রয় নারীর নিম্নবর্গত্বকে প্রকাশ করে। অদ্বৈত মল্লবর্মণ তিতাস একটি নদীর নাম উপন্যাসে সরাসরি মালু জীবনের দুঃখগাথা কিন্তু অঙ্কন করেছেন। এই সম্প্রদায়ের জীবন যথাযথ রূপায়ণের যে চেষ্টা এই উপন্যাসে দেখা যায়, তা অনেকটাই বাস্তব। তিতাস পরবর্তী গ্রামগুলোর সবুজের ছড়াছড়ি, পাকাদানের মাদকতায় গন্ধ, যে মাদকতাময় যে গন্ধ পাঠককে নিয়ে যায় একটা ভিন্ন জগতে। সে সঙ্গে পাঠকের সামনে উন্মোচিত হয় সহজ সরল গ্রাম্য মানুষের মুখচ্ছবি। ছোট বড় অনেক চরিত্রের সমন্বয়ে এই উপন্যাসটি রচিত হয়েছে। অদ্বৈত, কিশোর, সুবল, অনন্ত, বনমালী প্রমুখ অসংখ্য চরিত্র স্বকীয়তায় সমুজ্জ্বল। এই চরিত্রের মাধ্যমে মালু জীবনের পূর্ণাঙ্গ পরিচয় তিনি তুলে ধরেছেন তাদের দুঃখ দুর্দশা, অভাব অনটনে বিপর্যস্ত জীবন, বিভিন্ন মত পথ ধর্মবর্ণের লোক কীভাবে একত্রে পরম ধৈর্যের সাথে কষ্টগুলো অতিক্রম করে যেতে পারে। একটা পারস্পরিক সম্প্রীতি, যে একটা বন্ধন,
তা কিন্তু আমরা এখানে স্পষ্ট দেখতে পাই। আর সবচেয়ে বড় যেটা উনি সফল হয়েছেন সেটা হচ্ছে চরিত্রদের মুখ দিয়েই কিন্তু আঞ্চলিক ভাষার প্রয়োগ এবং যথাযথ পরিবেশ বর্ণনা, এটাতে উনি অনেকটাই সফল বলা যায়। এই জন্যই তিতাস একটি নদীর নাম উপন্যাস সম্পর্কে মন্তব্য করতে গিয়ে উপন্যাসিকের যে সতীর্থ অধ্যাপক সুবোধ চৌধুরী, উনি একটি কথা বলেছেন, আমি তিতাস দেখেছি, আমি সমুদ্র দেখেছি, পাহাড় দেখেছি, অনেক বিচিত্রতর মানুষের সঙ্গে মিশেছি, কিন্তু অদ্বৈত মল্লবর্মণের ছিল মানুষ সম্পর্কে সুগভীর ইনসাইট, এমনটি আমাদের ছিল না। আমরা দেখেছি দর্শকের মতো, ভালো হইতে লেগেছে, তবে অদ্বৈত দেখেছেন শিল্পীর চোখে, তার সত্তার সঙ্গে তিতাস ছিল মিশে, এটা পৃথক করতে পারেননি তিনি, এবং তিনি চাননি। তার উপর ছিল একটা উদার দৃষ্টিভঙ্গি। সেজন্যই প্রথম যখন উনি পাণ্ডুলিপিটি জমা দিয়েছিলেন, আমি বলেছিলাম, মানিক বন্দ্যোপাধ্যায় লিখলেন পদ্মা নদীর মাঝি, আর কি তোমার বই নেবে? অদ্বৈত বললেন, সুবোধ মানিক বন্দ্যোপাধ্যায় বড় আর্টিস্ট, মাস্টার আর্টিস্ট, কিন্তু বাউনের পোলা রোমান্টিক, আর আমি তো যাওয়ার পোলা। আর কিছু বলেননি। পরিচয়ের এই প্রত্যক্ষতাই ছিল তার গৌরবের দিক। তাহলে শিক্ষার্থীরা এই কথাই সবচেয়ে এখানে বলা যায় যে গোকর্ণঘাট গ্রামের ধীবর সম্প্রদায়ের জীবন চর্চা যে আন্তরিক মমতায় অদ্বৈত মল্লবর্মণ তুলে এনেছেন তার উপন্যাসে, তার তুলনা কিন্তু বাংলা সাহিত্যে বিরল। উনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকেই এক উপেক্ষিত সমাজের জীবন সংগ্রামের কাহিনীকেই অবিনশ্বরতা দিয়েছেন। 4 খণ্ড 2টি পরিচ্ছদে রচিত এই উপন্যাস। এই তিতাস একটি নদীর নাম পর্বে এই তিতাস নদীর বৈশিষ্ট্য, রীতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে তিতাস পাড়ের মালুদের জীবনযাত্রার পরিবর্তনের চিত্র এখানে বর্ণনা করা হয়েছে। এখানে আরও আছে গৌরাঙ্গ সুন্দর আর নিত্যানন্দ নামে 2 মালুর জীবন সংগ্রামের কাহিনী। এরাই অনন্তের মাকে গোকর্ণঘাটে নিয়ে আসে। গৌরাঙ্গ মালুর জীবন দারিদ্র্যে পিষ্ট এবং তার দিন আর চলে না, এখানে সেটাই উপস্থাপিত হয়েছে। গৌরাঙ্গের জীবনচিত্র থেকে বোঝা যায় তিতাসের জলের সঙ্গে তাদের জীবন বাঁধা। তিতাসে যখন জল কম থাকে তখন মালুদের জীবন কিন্তু দুর্বিষহ হয়ে যায়। মানুষের জীবন কিভাবে নদীর পানির সঙ্গে জড়িত তারই ইঙ্গিত এখানে ফুটে উঠেছে। কত রকম পেশায় বাংলাদেশের মানুষ জড়িত সেটিও কিন্তু এখানে খুব স্পষ্টভাবে দেখা যায়। উপন্যাসের আমরা শেষেই দেখব গোকর্ণ গ্রামকে করে তোলা হয়েছে যেন এক হতাশাগ্রস্ত জনপদ। দেখে চেনার উপায় নেই, এখানে একদিন জনবহুল একটা মালুপাড়া ছিল। তোমরা যখন উপন্যাসের শেষের দিকে যাবে সেখানে দেখবে মালুপাড়ায় আর সেখানে মালুরা নেই, শুধু জল আছে। হাইরে তিতাস, মালুদের জীবন ছিল একদিন যার সঙ্গে বাঁধা। মালু সম্প্রদায়ের মানুষ কোনো কিছুর জন্য শপথ করলে তিতাসের জল নিয়েই কিন্তু শপথ করত। তাদের বিশ্বাস ছিল তিতাস তাদের সঙ্গে কখনো ছলনা করবে না, অথচ মালুদের সেই বিশ্বাসকে তিতাস রিক্ত করে দেয়। মালুরা উদ্বাস্ত হয়ে যায় তিতাস থেকে, নদী তাদের আর মায়ের মতো আশ্রয় দেয় না। তিতাসের কোলে জন্মানো তিতাসের সন্তানরা সেই তিতাসকে হারিয়ে ফেলে এবং তিতাসেই হারিয়ে যায়। তিতাস পাড়ের মালুদের ঘরবাড়ি সম্পর্কে উপন্যাসের শূন্য বিটাগুলিতে বর্ণনায় আছে, গাছ গাছড়া হয়ে আছে, তাতে বাতাস লাগিয়া শু শব্দ হয়, এখানে পড়িয়া যারা মরিয়াছে সেই শব্দে তারাই বুঝিবা নিঃশ্বাস ফেলে। তাহলে অস্বীকার করার একটা উপায় নেই, তিতাসের সেই গৌরবান্বিত যে বর্ণনা লেখক উপন্যাসে কাহিনী শুরু করেছিলেন আর শেষটা করেছেন উনি দীর্ঘ হতাশা দিয়ে। নদী কিভাবে মানুষের কবিতা হয়ে ওঠে এই উপন্যাসে সেটাই ফুটে উঠেছে। প্রায় প্রতিটি চরিত্রই শেষ পর্যন্ত হেরে গেছে তিতাসের রূপ পরিবর্তনের কাছে। তিতাসের বুকে চর জেগে ওঠায় তিতাস তার সন্তানদের মতো নুয়ে পড়েছে।
দেখা যাবে উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত বাসন্তী আর কিশোর পিতা রামকেশব জীবিত থাকে। দুজনেই নিঃস্ব রিক্ত। রামকেশব তার পুত্রকে নিয়ে যে স্বপ্ন দেখেছিল তা ধূলিসাৎ হয়ে যায়। কিশোর অনন্তের মাকে বিয়ে করার পর যখন স্ত্রী হারিয়ে পাগল হয়ে যায়, তারপরেও আশাভঙ্গের বেদনা নিয়ে শেষ পর্যন্ত রামকেশব বেঁচে থাকে। চোখের সামনে পুত্রের যে একটা নির্মম ট্র্যাজেডি হয়েছে, সেই ট্র্যাজেডিতে বিধ্বস্ত হয় পিতা রামকেশবের দেহমন। আর অনন্তের মা শেষ পর্যন্ত ঠাহর করতে পারে কিশোরই ছিল তার স্বামী। কিন্তু যখনই সে কিশোরের সেবা শুরু করে, তখনই সমাজ সেখানে বাধা হয়ে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত গণপিটুনিতেই দুজনেই মারা যায়। মিশে যায় সব অনুভূতি তিতাসের জন্য। নদীর একটি দার্শনিক রূপ আছে। নদী বহিয়া চলে, তিতাসও কতকাল ধরিয়া বহিয়া চলিয়াছে। তিতাসের এই বয়ে চলার সঙ্গে নদী তীরবর্তী হাজারো মানুষের কান্নার রোল জড়িত, যা অস্বীকারের সুযোগ থাকে না কারণ। তবে মহাকালের সঙ্গে নিম্নবর্গ মানুষের জীবনের ইতিহাস নিয়ে অদ্বৈতমূল্য বর্মন যে দার্শনিক তত্ত্ব প্রতিষ্ঠা করেছেন, তা নিঃসন্দেহে একটা শ্রেষ্ঠত্বের আসনেই বসিয়ে দিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগামী ক্লাসে তিতাস কোন ধরনের উপন্যাস, তিতাসকে নিয়ে তিতাসের চরিত্রগুলো আরও বড় করে বিশ্লেষণ করব। তোমরা এ পর্যন্ত ভালো থাকবে। আমি আজকে চরিত্রগুলো তোমাদেরকে বর্ণনা করলাম এবং অদ্বৈত কোন প্রেক্ষাপট, কোন বিষয়ে উনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, কোন বিষয়কে নিয়ে, কোন সম্প্রদায়কে নিয়ে উনি তিতাস উপন্যাসটি লিখেছেন, সেটা বর্ণনা করলাম। তোমরা অন্ততপক্ষে একটু হলেও ধারণা লাভ করবে। এবং তোমাদেরকে আবারও বলছি, তোমরা অবশ্যই মূল উপন্যাসটি একটু পড়ে নিবে, তাহলে তোমাদের একটা ধরতে সুবিধা হবে। এবং আমি যখন পরবর্তীতে এই শিল্পকৌশল, গঠন কৌশল এগুলো বর্ণনা করব, তখন তোমাদের এটা বুঝতে খুবই সুবিধা হবে। এ পর্যন্ত তোমরা ভালো থাকো। তোমাদেরকে আবারও ধন্যবাদ।